শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের আরও 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কাল জমিসহ বাড়ি পাচ্ছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে দেশের আরও 70 উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। এর আগে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ারা হয়েছেন স্বাবলম্বী। বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ দিলেই প্রবাসীরা পাবেন এনআইডি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে এ সংক্রান্ত এক কর্মশালায় তিনি একথা জানান। সেবা দিতে দেরি বা হয়রানি না করতেও কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। স্বীকার করেন এনআইডি দেওয়ার শতভাগ প্রস্তুতি এখনও শেষ করতে পারেননি তারা। এবং টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। নিউ ইয়র্কে টস জিতে ব্যাটিং নেয় প্রোটিয়ারা। পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাওয়ার প্লেতেই 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। মিলার এবং ক্লসেন জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। আজ জয় পেলে টাইগারদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া সহজ হবে। এবারে বিস্তারিত। আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া ভূমিহীনরা এখন আর কারো উপর নির্ভরশীল নয়। সরকারের নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন নিজেরাই অর্থ উপার্জন করছে। একই সাথে তাদের সংসারে এসেছে সচ্ছলতাও। কক্সবাজারের উখিয়া থেকে রিপোর্ট করছেন জাহিদ সেলিম, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। সানোয়ারা বেগম 13 বছর আগে হারিয়েছেন তার স্বামীকে। নিজের নিরাপদ আশ্রয় বলতে কিছুই ছিল না। বহু চড়াই উতরাই পেরিয়ে বছর 2 আগে 4 সন্তান সহ ঠাঁই হয়েছে উখিয়ার এই আশ্রয়ণ প্রকল্পে। তারপর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে করে তুলেছেন স্বাবলম্বী। আমি উপজেলার থেকে যে প্রশিক্ষণ পাইছিলাম, এই প্রশিক্ষণে আমার 60টা ছেলে সন্তান নিয়ে যে এখন ইনকাম হয় আমার 12,000 টাকা মাসে। প্রধানমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ শুকরিয়া জানাইছি। আমি আশ্রয়ণ প্রকল্পের আরেকজন বুনিয়ার সুলতানা। ঘরের পাশের ফাঁকা জায়গায় 1 ইঞ্চি জমিও অবশিষ্ট নেই। পুরো জায়গাটিতে লাগিয়েছেন নানান ধরনের সবজি, যা দিয়ে চলছে সংসার। আমাদেরকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা ভাড়ি দিচ্ছে, তা এখন পাশে যখন এতটুকু যখন জায়গা খালি ছিল, এটাকে কেন অপচয় করব। কেউ বা আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরের এক পাশ ব্যবহার করে ছোট ব্যবসা পরিচালনা করছেন। সবাই যেন নিজে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য সাহায্য করছে স্থানীয় প্রশাসন। আমাদের এই আশ্রয়ণ প্রকল্পে 88টি ঘর আছে। এখানে উপকারভোগীরা অত্যন্ত আনন্দের সাথে তাদের পরিবার পরিজনের দিনাতিপাত করছে এবং তারা প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন। সমাজের একেবারে প্রান্তিক এই মানুষগুলোকে ঘর দেওয়ার মাধ্যমে তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর এই প্রকল্প, বলছেন জেলা প্রশাসক। তাদের সন্তানরা আগে স্কুলে যেত না, এখন স্কুলে যাচ্ছে। আগে সন্তানদের বিবাহতে একটি সমস্যা হতো যে কোথায় ঠিকানা, স্থায়ী ঠিকানা তাদের নাই। আজকে তাদের স্থায়ী ঠিকানা হয়েছে এবং তারা সমাজে একটি মর্যাদাবান মানুষ হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আগামীকাল 18,500 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ভাসমান, আশ্রয়হীন আর অনিরাপদভাবে যাদের জীবন চলছিল, তারা এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন স্থায়ীভাবে। সেই সাথে নিজেরাও চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার। গৃহহীনদের ঘর দেওয়ার এই প্রকল্প তাদের জীবনকে করেছে স্বস্তিদায়ক। দেশের বাকি গৃহহীনরাও একসময় তাদের মতো মাথা গোঁজার ঠাঁই পাবে, সেই প্রত্যাশা সবারই। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, উখিয়া, কক্সবাজার। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যায় নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা 7:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে রোববার অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাতে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন তিনি। দুই নেতা আশা প্রকাশ করেন দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো গভীর হবে। এ সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। এদিকে গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ভুটানে বার্ন ইউনিট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী। আজ সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় কৃষি ও পর্যটন খাত সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক দুটির বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এবং জয়শঙ্করও বলেছেন আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরো বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। এদিকে দুপুরের পর আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রযুক্তির সীমাবদ্ধতা ব্যবহার করে সাবেক সেনাপ্রধানের 2 ভাই মিথ্যা পরিচয়ে এনআইডি সংগ্রহ করেছে। দায়ীদের খুঁজে বের করতে করা হয়েছে তদন্ত কমিটি। দুবাই প্রবাসী মোহাম্মদ আলী এসেছেন কুমিল্লা থেকে। পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি সংশোধন করবেন। 1.5 মাস আগে আবেদন করলেও এখন পর্যন্ত জানেন না আদৌ সংশোধন হবে কিনা। গত মাসের 19 তারিখ আমি আবেদন করছি সংশোধনের জন্য, হয় না। পরে আমি নির্বাচন কমিশন অফিসে আমার উপজেলাতে গেছি 3 বার। এরা বলতেছে ভাই আপনার এটা পেন্ডিং এ আছে। এখানে যারা ডিউটিরত আছে আনসার বাহিনী, ওরা বলতেছে যে ভাই আজকে হবে না, চলে যান, কালকে আবার আইসেন। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের নিচতলায় মোহাম্মদ আলী যখন এসব কথা বলছিলেন, তখন একই ভবনের 5 তলায় কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে এনআইডি সেবা দ্রুত করতে নির্দেশ দেন তিনি। আমরা সরকারি কর্মচারী, জনগণ যখন সেবা পেতে আসবে সে সেবা দিতে যেন আমি বিলম্ব না করি, হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে। দ্বৈত নাগরিকত্ব বা 3টা নাগরিকত্ব বা 10টা নাগরিকত্ব, যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। এ সময় সিইসি জানান, এনআইডি এখনো শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। আবেদনকারীরা হয় সঠিক তথ্য দেন না, অথবা তথ্য সংগ্রহকারীরা নির্ভুল তথ্য নিবন্ধন করে না। এতে বারবার সংশোধনের প্রয়োজন হয়। পরে দুপুরে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিইসি। সেখানে প্রশ্ন করা হয়, সাবেক সেনাপ্রধানের 2 ভাই কি করে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি পেল। কেউ যদি ব্রাইবড হয়ে করে সেটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, কিন্তু এখনো যে কত লোক কত বেআইনিভাবে করে আছে আমরা তো সেটা জানি না। যেটা আমাদেরকে জানানো হবে, যেমন আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। অনুষ্ঠানে সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ না থাকলে
ভোটার উপস্থিতি বাড়বে না। প্রশাসন নিরপেক্ষ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসার আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের এমন দাবির ব্যাপারে কোনো তথ্যই নেই কর্তৃপক্ষের কাছে। সাবেক পুলিশ প্রধানরা বলছেন, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অস্ত্রসহ দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া জরুরি। ওবায়দুল কবিরের রিপোর্ট। শনিবার মধ্যরাতে রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক এলাকায় দায়িত্বরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করে আরেক পুলিশ সদস্য কাউসার আলী। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ছিলেন কাউসার। আমার ছেলের পরিস্থিতি তো মেন্টাল, সে ঢাকা পুরা লোক জানে, ডিপার্টমেন্টের লোক, তারাই সে নিজে অসুস্থ হলে তারাই চিকিৎসা দেয়, আবার সে সুস্থ করে বাড়িতে সিসিনে তাদের আবার ছুটি কাটায়। সে মেন্টাল রোগীকে কেন ডিউটি দিল ভিআইপি জায়গায়, ডিউটি দিল কেন অস্ত্র দিল তো গুলি দিল কেন? আমরা জানি, বাড়ির ফ্যামিলিরা জানে যে সে মেন্টাল রোগী, তাকে লাঠি দেয়। যদিও কাউসারের মানসিক ভারসাম্যহীনতার তথ্য জানত না ডিএমপি। ব্যক্তিগত কিছু বিষয়ে সে বিরক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে কাউসার। ওই হত্যার ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তার পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, অথবা তার যে ডিউটি করা বা চাকরি করার যে প্যাটার্ন সেটির মধ্যেও যদি আমাদের সেটি পরিলক্ষিত হতো, নিশ্চয়ই আমরা সেটির ব্যবস্থা নিতাম। এখন 7 দিনের রিমান্ডে আমাদের কাছে আসে, আমরা কথা বলছি। তার ব্যক্তিগত কিছু সমস্যা আমাদের কাছে, কিছু তথ্য আমাদের কাছে আসছে। এদিকে বিভিন্ন স্পর্শকাতর কিংবা গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অস্ত্রসহ ডিউটি দেওয়ার আগে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার পরামর্শ সাবেক এই পুলিশ প্রধানের। কোনো মানসিক রোগী নাও হয়, যদি বেপরা টাইপের হয়, উগ্র মেজাজের হয়, তাদেরও অস্ত্র দিয়ে ডিউটি দেওয়া উচিত না। এগুলি একটু খেয়াল দেখতে হবে। এবং সবচেয়ে কথা হলো, যারা ইমিডিয়েট সিনিয়র, মানে কনস্টেবল সিনিয়র, একজন হাবিলদার মেজর থাকে, সুবেদার ফোর্স থাকে, ফোর্স দিকে, ওরা কিন্তু জানে কে কী ধরনের, কে কোন মানসিকতা, তার চালচলন কি। ওরা যদি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে, তখন কর্তৃপক্ষ কিন্তু ব্যবস্থা নিতে পারে। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী 2005 সালের 15ই ডিসেম্বর পুলিশে যোগ দেন। গত 22 মাস ধরে তিনি কাজ করছিলেন ডিপ্লোমেটিক জোনে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবারে রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, তাই কোরবানির জন্য প্রস্তুতকৃত প্রাণীর যত্নে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। অপরদিকে কোরবানির প্রাণীর চামড়া যেন পাচার না হয়ে যায়, সেজন্য প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। কোরবানির জন্য প্রস্তুত প্রাণীগুলোকে দেওয়া হচ্ছে উন্নত মানের খাবার, করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। খুলনার ছোট বড় সব খামারেই এখন এ চিত্র। অধিকাংশ গরু বিক্রির জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানান খামারিরা। পাশাপাশি গোখাদ্যের দাম সহ লালন পালন ব্যয় বাড়ায় অন্য বছরের তুলনায় খরচ একটু বেশিই বলছেন তারা। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটাতাজা করা হয়েছে দাবি খামারিদের। আমরা ন্যাচারাল খাদ্য দিয়ে তৈরি করি, আমরা যেরকম ভুট্টার গুঁড়ো, পালিশ, তারপর সোয়াবিন, এইগুলো দিয়েই করা হয়। কোনো ইনজেকশন টন এগুলো আমরা করি না। আমরা 25টার মতো গরু বিক্রি করছি হচ্ছে আপনার লাইভ ওয়েট হিসেবে 500 টাকা কেজি। আমরা এতে আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচুর কষ্ট হয়, গরু পালতে যে খরচ হয়, এই খরচ উঠানো খুব কষ্টকর, তবুও মানুষ পালে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর জেলায় চাহিদার তুলনায় প্রাণীর সংখ্যা বেশি। ঈদুল আজহাতে আমাদের গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর যেটা মজুদ আছে সেটা 1,56,278টি আমাদের মজুদ আছে। আর চাহিদা হলো 1,34,443। সেই হিসাবে আমাদের ঘাটতি নাই আমরা বলতে পারি। এবার আমাদের আরও উদ্বৃত্ত আছে 21,835টা পশু উদ্বৃত্ত আছে আর কি। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তমুখী সকল সড়কে নজরদারি বাড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ। আমাদের একটি নীতিমালা আছে যে চামড়া অবশ্যই ঢাকামুখী হবে। আমাদের অধিকাংশ লেদার সংক্রান্ত প্রতিষ্ঠান
বা কারখানাগুলো ঢাকা বা ঢাকার আশেপাশে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করি যে কোনো মতেই এটা সীমান্তমুখী হবে না। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গেল বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় পশুর চাহিদা রয়েছে 11,06,532টি, আর প্রস্তুত রয়েছে 16,19,417টি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সারা দেশে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের হীরক জয়ন্তীর উৎসব পালিত হবে, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ঢাকার 2 মেয়র এবং সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে জানান, আগামী 23শে জুন বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে আলোচনা সভা। এর আগে 21শে জুন প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা হবে। আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। মশক নিধনের চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং থানায় এই অভিযান চলবে 5 মাস। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই অভিযান উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় হাসপাতালে ডেঙ্গু রোগীদের তথ্য দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে 1 জুলাই থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। ডেঙ্গু নিধনে সবার সহযোগিতা চান তিনি। কোরবানির পশুর হাটে পানি জমে লার্ভার সৃষ্টি হলে হাটের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র। 2020 এবং 2021 সালের দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মাছরাঙা টেলিভিশনের 3 সংবাদকর্মী কাউসার সোহেলি, নূর সিদ্দিকী এবং আনোয়ার হোসেন। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে দুপুরে এক অনাড়ম্বর আয়োজনে এই সম্মাননা স্মারক দেন কমিশন চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। অপরাধ, দুর্নীতি, অনিয়ম নিয়ে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান উন্মোচনের 2টি পর্ব, ঢাকার মালিক কয়জন এবং হরি লুটের বেড়ি বাঁধ, এই 2টি প্রতিবেদনের জন্য সম্মাননা স্মারক পান বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি ও জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন। এছাড়াও মাছরাঙা টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি নূর সিদ্দিকীও 2021 সালের দুদক মিডিয়া পুরস্কার পান। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের আরও 18,500 ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ বাড়ি পাচ্ছে কাল। আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ারা হয়েছেন স্বাবলম্বী। বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ দিলেই প্রবাসীরা পাবেন এনআইডি, জানালেন সিইসি। সেবা দিতে হয়রানি না করার নির্দেশ। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 114 রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টাইগার পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।